ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে প্রতিবেদনটা আপনি যেটা বললেন যে এটা তো ইন্ডিপেন্ডেন্ট একটা বডির একটা প্রতিবেদন, সো এটার নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন করার কোনো অবকাশ নেই। সেখানেও যখন এ ধরনের গুরুতর লঙ্ঘন বের হয়ে এসছে এবং মানে স্টেট স্পন্সার্ড হিউম্যান রাইটস ভায়োলেশন বের হয়ে এসছে, তো এদিকে কিন্তু আমাদের তাকাতে হবে যে আমরা এমন একটা দেশ চাই যেখানে মানবাধিকারের রেসপেক্ট বা রেসপেক্ট ফর হিউম্যান রাইটস যাতে থাকে, বা বেসিক হিউম্যান ডিগনিটির জন্য যে রেসপেক্ট, এটা একেবারেই ছিল না গত 15 বছর। সো সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই। এনডিএম সম্পর্কে আপনার ভাবনা কি? এনডিএম সম্পর্কে অ্যাকচুয়ালি আমার ভাবনা বলতে গেলে শুরু করতে হয় এনডিএম এর শুরুতে থেকে। সেটা হচ্ছে এনডিএম কিন্তু অনেক ধরনের প্রতিকূলতার মাধ্যমে এই রাজনৈতিক দলটা সৃষ্টি। তার মধ্যে একটা বড় ধরনের প্রতিকূলতা ছিল যে ওনাদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন দিচ্ছিলেন না, এবং তখন এনডিএম আমার ল ফার্মের কাছে আসেন যে এটা নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা। তো আমরাই কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে রিট পিটিশন দায়ের করেছি এবং জিতেছি হাইকোর্টে। তারপরে সেই রায়টা অ্যাপেলেট ডিভিশনে গেছে, অ্যাপেলেট ডিভিশনেও আমরা জেতার পরে এনডিএম এর রেজিস্ট্রেশনটা হয় একটা রাজনৈতিক দল হিসেবে। সো এনডিএম এর সাথে আমার সম্পর্কটা সেভাবেও একটা মক্কেল এবং আইনজীবীর যে সম্পর্কটা সেভাবে। রাজনৈতিকভাবে আমি যতটুকু দেখছি এনডিএম যথেষ্ট চেষ্টা করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেটা জুলাই অগস্টের ওনাদের অবদান ছিল, এর আগেও ওনারা অবদান ছিল নানাভাবে। ওনারা মাঠ পর্যায়ে কাজ করছে, শুধু ইউটিউবে কথা বলছে না, যেটাও আমি দেখছি ইদানিং একটু ট্রেন্ড হয়ে যাচ্ছে। অনেক পলিটিশিয়ানসই ইউটিউব পলিটিশিয়ানস বলে আখ্যায়িত হচ্ছে, কিন্তু এখানে এনডিএম মাঠে গিয়ে কাজ করছে। তারপরে তো আমি আশা করছি যে এনডিএম একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবেই ফিউচারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কারণ আরেকটা জিনিস যেটা মিসিং বাংলাদেশে, সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাটাও থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি জানি যে এনডিএম সে ব্যাপারে অত্যন্ত সচেতন। আরেকটা ভালো উদ্যোগ ওনারা রিসেন্টলি নিয়েছেন সেটা হচ্ছে ওনারাও কিন্তু খুব সুচিন্তিত সংস্কারের প্রস্তাব দিয়েছেন এই 6টা কমিশনকে। আমি জানি না আপনি দেখেছেন কি না, আমার ওই বইটা পড়ারও সুযোগ হয়েছে। মানে ক্রিটিক্যাল অ্যানালিসিস ছিল, সুচিন্তিত ছিল, এবং যারা হয় না ব্রাইট একাডেমিক এসব লাইনে কাজ করছে তাদেরকে ইনভলভ করা হয়েছে এই পুরো প্রসেসটাতে। তো একটা নতুন রাজনৈতিক দল হিসেবে এত কিছু করাটা চারটিখানি ব্যাপার না। সো আই উইশ অল দ্য ভেরি বেস্ট এনডিএমকে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে কিভাবে দেখছেন? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে আমি দেখছি একটা সুযোগ হিসেবে রাষ্ট্র মেরামতের। কিন্তু রাষ্ট্র মেরামতটা একদিনের ব্যাপার না, এটা একটা চলমান প্রক্রিয়া, এবং আমি মোটেও মনে করি না যে অন্তর্বর্তীকালীন সরকারের ঢালাওভাবে সংস্কার করার মেরামত করার এখতিয়ারও আছে। কিন্তু এই প্রসেসটা শুরু করা, এই ডায়ালগটা, এই সংলাপটা শুরু করা জন্য আই থিঙ্ক জুলাই আগস্টের বড় ধরনের একটা অবদান আছে। আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান? আগামীর বাংলাদেশে গণতন্ত্রের চর্চাটা দেখতে চাই। শুধু নামেই যাতে আমরা গণতন্ত্র না হই, আমরা কাজেও যাতে গণতন্ত্রের চর্চাটা দেখতে পারি। বৈষম্যহীনতা দেখতে চাই, নারী পুরুষ বা তৃতীয় লিঙ্গের একটা সমতা যে দেশে আছে সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই। আমাদের যে ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যাতে স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে, যেটা একটা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা দেখতে চাই। তারপরে দেখতে চাই সুষ্ঠু অবাধ নির্বাচন। গত 15 বছরে যেটা দেখিনি, তিনটা নির্বাচন পুরোপুরি বিতর্কিত ছিল, সেটা দেখতে চাই। অ্যান্ড আরেকটা জিনিস যে আমরা দেখেছি হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন দেখেছি, গুরুতর লঙ্ঘন। সেটা আপনি গণহত্যা বলেন, গুম বলেন, আরবিট্রারি অ্যারেস্ট বা ডিটেনশন বলেন, নানাভাবে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে, যেটা আমাদের ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে প্রতিবেদনটা জমা দিল সেখানেও বেরিয়ে এসছে। আমাদের
গুমের উপরে যে কমিশন করা হয়েছে ওনারাও তো একটা প্রতিবেদন জমা দিয়েছে, সেখানেও চলে এসছে। অ্যান্ড এই ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে প্রতিবেদনটা আপনি যেটা বললেন যে এটা তো ইন্ডিপেন্ডেন্ট একটা বডির একটা প্রতিবেদন, সো এটার নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন করার কোনো অবকাশ নেই। সেখানেও যখন এ ধরনের গুরুতর লঙ্ঘন বের হয়ে এসছে এবং মানে স্টেট স্পন্সার্ড হিউম্যান রাইটস ভায়োলেশন বের হয়ে এসছে, তো এদিকে কিন্তু আমাদের তাকাতে হবে যে আমরা এমন একটা দেশ চাই যেখানে মানবাধিকারের রেসপেক্ট বা রেসপেক্ট ফর হিউম্যান রাইটস যাতে থাকে, বা বেসিক হিউম্যান ডিগনিটির জন্য যে রেসপেক্ট, এটা একেবারেই ছিল না গত 15 বছর। সো সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই। একজন আইনজীবী হিসেবে আইনের বা মামলার যে বিষয়গুলো, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, তাহলে কি মনে করেন শেখ হাসিনার ফাঁসি হবে? এখানে আমি আগে থেকে তো বলতে পারবো না ওনার ফাঁসি হবে কি না, কারণ এটা বিচার বিভাগের উপরে নির্ভর করছে। তাদের সামনে কি ধরনের এভিডেন্স থাকবে তারা যখন বিচারগুলো করা শুরু করবে, সেটার উপরে নির্ভর করছে যে ফাঁসি হবে কি না। কিন্তু এখানে একটা ব্যাপার বলবো যে মৃত্যুদণ্ড আমাদের দেশে এখনো আছে বলেই কিন্তু আমরা হয়তো অনেক ধরনের সহযোগিতা পাবো না ইউএনের মতো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বডিগুলো থেকে, কারণ তাদের তো একটা পলিসি আছে যে যেসব দেশে মৃত্যুদণ্ড আছে সেসব দেশে তারা বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের সহায়তা দেবেন না। তো এদিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে যে আমরা কিন্তু বিচার প্রক্রিয়ায় সহায়তাটা চাই, কারণ এখন পুরো বাংলাদেশ কিন্তু এই পুরো বিশ্ব এই বিচার প্রক্রিয়াটার দিকে তাকিয়ে আছে, ভারত এই বিচার প্রক্রিয়াটার দিকে তাকিয়ে আছে, এবং ভারতে একজন বসে ইন্ধন যোগাচ্ছে যে বিচার প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়াটা চলমান ছিল, যে ট্রায়ালসগুলো হয়েছে ভালো, মানে পুরোপুরি গোটা বিশ্বে প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সেটার রেপুটেশন কিন্তু এখানে চাচ্ছি না, আমরা চাচ্ছি ফেয়ার এবং ডিউ প্রসেস মেনটেন করে যাতে বিচার প্রক্রিয়াটা হয়, বিচারটা হয়, এবং হওয়ার পরেই যদি উনি দোষী সাব্যস্ত হন তবে দেশে যে শাস্তিটা দেশের আইনে তখন থাকবে সেই শাস্তিটাই ওনাকে দেয়া হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা
সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।